শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকিব। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ছুটি শেষে তাপ প্রবাহের মধ্যেই খুলল সব স্কুল কলেজ। সন্তানদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে ক্লাসের সময় কমানোর দাবি অভিভাবকদের। চতুর্থ দফায় চলছে হিট অ্যালার্ট। টানা তাপ প্রবাহে জনজীবন স্থবির, বেশি বিপাকে শ্রমজীবীরা। চুয়াডাঙ্গার পরিস্থিতি সবচেয়ে খারাপ। চুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টা কর্মসূচি হিসেবে চট্টগ্রামে 120টি রুটে চলছে গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ। এবারে বিস্তারিত সংবাদ। তীব্র তাপ প্রবাহের মধ্যেই খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। লম্বা ছুটি শেষে ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গণ। তীব্র গরমের কারণে স্কুলের সময় আরও কিছুটা কমিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অনেক অভিভাবক। হাসনাইন তানভীরের রিপোর্ট। দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা বোঝার বা অনুভব করার অবস্থায় নেই রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের। এতদিন আমাদের স্কুল বন্ধ ছিল, তো খেলতে পারিনি, বাসায় কিছু করাও যায় না। তো এতদিন পর যেহেতু স্কুল আসছি, বন্ধুদের সাথে খেলতে খুব ভালো লাগতেছে। এতদিন আমরা তো ঘরে ছিলাম, একদমই বোরিং ছিল, সো ঈদের পরে তাই অনেক ভালো লাগতেছে। খুনসুটি আর দুষ্টুমিতে কেটেছে মাসখানেক ছুটির পর স্কুলের প্রথম দিন। প্রচন্ড গরমের মাঝেও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা। বান্ধবীরা আছে, গল্প করছি, পড়াশোনা করছি, মানে মজাই একটা আলাদা। ফ্যান এনেছি, পানি এনেছি আর রুমাল এনেছি। বাসায় থাকতে ভালো লাগতো না, এই জন্য স্কুলে বেশি মজা হয়। অনেক কষ্ট হয়েছে যে গরম, এর মধ্যে বের হওয়া যাবে না ছাতা ছাড়া। ছাতা আনিনি, ভুলে গেছি। ভ্যানে আসতে একটু গরম লাগে, কিন্তু যখন বাতাসটা আসে তখন একটু আরাম লাগে। গরমের মধ্যে অতটা প্রবলেম হইতেছে না, বাট একটু ঘামায় যেতেছে আর কি। রোজা ও ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল 21শে এপ্রিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়িয়ে করা হয় 27শে এপ্রিল পর্যন্ত। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাইমারিতে সকালের শিফটে ক্লাস হয় সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলে 10:45 থেকে 11:30 পর্যন্ত। বন্ধ রয়েছে প্রাক প্রাথমিকের ক্লাস, গরমের কারণে হয়নি অ্যাসেম্বলি। মাধ্যমিক পর্যায়ে ক্লাস হয়েছে স্কুলগুলোতে আগের নিয়মেই। তীব্র গরমেও ক্লাস শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বেশিরভাগ অভিভাবক, আর বিশেষ সতর্কতা নিয়েছে অনেক স্কুল কলেজ। মেয়ে তো খুব খুশি, আগে আগে উঠে গেছে ঘুম থেকে, ওঠে নিজে নিজে রেডি হয়ে গেছে, সেজন্য আসতে হইলো। আর কিছু খাবার খাওয়াই দিলাম, আবার দিয়েও দিছি, আবার পানিও দিয়ে দিছি। গার্ডিয়ানদের জন্য নির্দেশনা যে আপনারা বাচ্চার জন্য পর্যাপ্ত খাবার পানীয়, বিশুদ্ধ খাবার পানীয় সরবরাহ করবেন। 70 to 75% বা শিক্ষার্থীর উপস্থিতি আজকে আছে। গরমে শিশুদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানি, স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। তীব্র গরমে কিভাবে ক্লাস করছে শিক্ষার্থীরা, সে খবর যশোর থেকে কিছুক্ষণ আগে জানিয়েছে প্রতিনিধি রাহুল রায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি, আমরা কথা বলেছি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সাথে। তারা বলছেন প্রচণ্ড গরমে আসলে যেমন আসা কষ্টকর, ঠিক তেমনি পাঠদান গ্রহণ করা বা দেওয়া দুটোই আসলে কষ্টর বিষয়। তারপরেও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল, স্কুল বন্ধ থাকলে আসলে শিক্ষার ক্ষতি হতে পারে, তার জন্য সেটিকে তারা সমর্থন করছেন। তবে পাঠদানের সময় এগিয়ে নেওয়ার পক্ষে কথা বলেছেন অভিভাবক শিক্ষকরা। তারা বলছেন যদি সকাল 7:30টার দিকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান শুরু করা যেত, তাহলে বেলা 11টার আগে ছেড়ে দিলে অন্তত তাপদাহের আগেই তারা বাড়িতে পৌঁছে যেতে পারতো। তাদের জন্য অন্তত স্বাস্থ্যের পক্ষে ভালো হতো এবং শিক্ষার্থীদের কষ্ট পেতে হতো না। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলে আসলে ফ্যানের ব্যবস্থা জরুরি করা হয়েছে এবং অনেক স্কুলে ফ্যান নাই, সেখানে আসলে খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের। এছাড়া আমরা আরও লক্ষ্য করেছি
বিভিন্ন স্কুলে আসলে পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ক্লাসরুমগুলোর বাইরে বিভিন্ন জায়গায় পানি রাখা হয়েছে যাতে বিভিন্ন সময় শিক্ষার্থীরা পানি পান করতে পারে। দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। চতুর্থ দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এদিকে টানা তাপপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। জনজীবনের বিপর্যয় ঘটতেছে, এতে হিট স্ট্রোকও বেড়ে গেছে। অতিরিক্ত গরমের কারণে আমাদের কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে। যারাই বের হচ্ছেন সময় পেলে জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। তৃষ্ণা মেটাতে অনেকে ভিড় করছেন শরবতের দোকানে। ভাড়া নাই, বর্তমানে রোদের তাপে লোক বাইরে হয় না, আমরা ভাড়া খাটতে পারি না। শহরে চলতে খুব সমস্যা হয়ে গেছে আমাদের কামাই রোজগার নাই, কিভাবে দিনকাল কাটবো আমরা। আগে আমরা স্কুল থেকে আসে ও খেলাধুলা করে আসে এই দিঘিতে গোসল করতাম, উপর থেকে আমরা লাফ দিতাম। আগে অনেক পানি ছিল, এখন এমন রোদ, তার কারণে সব পানি শুকাই গেছে। তাপপ্রবাহে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল। সেচ ও কীটনাশক দিয়েও কোনো লাভ হচ্ছে না। উৎপাদন খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই তাপমাত্রায় ফসল কিভাবে হবে? কোনো মাঠে চাষ করাও গায়ে বেঁধে যাচ্ছে, মাঠে দাঁড়াই নিয়ে যাচ্ছে না। করার জন্যই ধানে ঘন ঘন সেচ দিতে হচ্ছে, তো সেচের ইয়েতে চিটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। বেডে জায়গা না পেয়ে মেঝে ও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছেন অনেকে। আমাদের বাচ্চা কালকে ভর্তি করা হয়েছে, এখনো ডাক্তার পাইনি। যে তাপমাত্রা গরম, এই গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং পর্যাপ্ত পানি পান ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা স্বাস্থ্যদের পক্ষ থেকে একটা নির্দেশনা এবং গাইডলাইন ইতিমধ্যে গতকাল আমরা পেয়েছি। ওই হিসাবে আমরা জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে ডাক্তারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই গাইডলাইন মোতাবেক যেন অতিরিক্ত গরমের কারণে যেসব রোগী আসবেন সেই জন্য চিকিৎসা প্রদান যেন করা হয়। তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে চতুর্থ দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরে তাপপ্রবাহের সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু। গরম এবং এই যে প্রচন্ড যে রৌদ্রের তাপ, এই তাপের কারণে যে রাস্তাঘাট যে মানুষ চলাচল করছে, এই রাস্তাঘাট চলাচল বিঘ্নিত করতেছে। বিশেষ করে যারা রাস্তার মধ্যে যে পিচ রয়েছে, এই পিচগুলো আসলে গলে যাচ্ছে এবং যান চলাচল বিঘ্নিত হচ্ছে। অপরদিকে যে অতিরিক্ত যে এই যে গরম, তা আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। এই আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি, আবহাওয়া অফিস বলেছে যে আগামী আসলে আরো 4-5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে এই দাবদাহ আবার বাড়তে পারে। তবে আরেকটা জিনিস আবহাওয়া অফিস জানিয়েছে যে এই দাবদাহ যে আমাদের দিনাজপুরের অঞ্চলে এবং সারা দেশের মধ্যে বয়ে যাচ্ছে, সেটি হচ্ছে দিনাজপুরে এখন পর্যন্ত 36 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। রিকশা চালকদের মাঝে ছাতা ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে উত্তর সিটিতে চলাচলকারী প্রায় 33,000 বৈধ রিকশা চালকের জন্য এই কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানান মেয়র। সকালে উত্তর সিটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন সৌদি আরব, পাকিস্তান, ফিলিস্তিন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতরা। মেয়র বলেন, তীব্র গরমে রিকশা চালকদের কষ্ট সব থেকে বেশি। তাদের বিশুদ্ধ খাবার, পানি ও স্যালাইনের প্রয়োজন, তাই তাদের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। যাদের একমাত্র উপার্জন হচ্ছে রিকশা চালানোর মাধ্যমে, তারা যদি এই রোদ্রে অসুস্থ হয়ে যায়, তারা যদি রোদ্রে রিকশা চালাতে না পারে, তাহলে তারা সারাদিনের ইনকাম, তার পরিবার কিন্তু চলতে পারবে না। এই জন্য আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো রিকশাকে আমরা লাইসেন্স দিয়েছি, প্রত্যেকটি রিকশাকেই আমরা আজকের থেকে শুরু করলাম এই ছাতা দেওয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও কুচক্রীদের হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে পেরেছেন বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিনে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, পাকিস্তানের শাহবাজ শরীফ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে আর বিএনপি চোখে কালো চশমা পড়ে থাকে, উন্নয়ন চোখে দেখে না। গত নির্বাচনে বিদেশি শক্তির কোনো চাপ সরকার অনুভব করেনি মন্তব্য করেন তিনি। বস্তুতপক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে। ৪ দফা দাবিতে চট্টগ্রামে সকাল ৬টা থেকে চলছে পরিবহন ধর্মঘট। গণ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘটে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। চুয়েটের 2 ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে বাস পোড়ানোর ক্ষতিপূরণ দাবি সহ 4 দফা দাবিতে চট্টগ্রামে সকাল 6টা থেকে 48 ঘন্টার ধর্মঘট করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এর প্রভাবে নগরীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী সাধারণ মানুষ। গাড়ির অপেক্ষায় সকাল থেকেই মোড়ে মোড়ে দেখা যায় মানুষের জটলা। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অফিস আমার 9টায়, আমি কিন্তু দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পর্যন্ত, গাড়ি পাচ্ছি। আমার আব্বা আমাকে নিয়ে বের হলাম, এখন আমরা দুর্ভোগের মতো পড়ে গেলাম, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। গণপরিবহনের অভাবে অটোরিকশা, বাইক এমনকি পণ্য পরিবহনের গাড়িতেও গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। গুনতে হয় বাড়তি ভাড়া। হেঁটেও গন্তব্যে যান কেউ কেউ। রাতটা ফুল যাইতে আমার সংকট হয়ে গেছে, যে যাচ্ছে এখানে এইদিকে এদিকে ছুড়াছুড়ি করতেছে। লোক দাঁড়া রয়েছে, গাড়ি পাচ্ছে না। এক লাইনে হয়তো আগ্রাবাদে ফাইলে মিনি মার্কেট পাচ্ছে না, এক সাইডে না ফাইলে এক সাইডে পাচ্ছে না। ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার বাস চলাচলও বন্ধ। যাত্রীদের জিম্মি করে এমন ধর্মঘট ডাকায় ক্ষোভ জানান তারা। অটো রিক্সায় বলতেছে এখন 40 টাকা 50 টাকা, আর আপনার সিএনজি বলতেছে 60 টাকা 70 টাকা করে। বাস তো নাই, বাস চলতেছে, মাঝে একটা আসতেছে, ওইটা বলতেছে 30 টাকা 40 টাকা। ভাড়া ডাবল দিতে যাচ্ছে, তাও গাড়ি পাচ্ছি না, আমাদেরকে জিম্মি করে রাখতেছে। এখন এক সপ্তাহ পরে আইসে আবার এটারে পরিবহন ধর্মঘট ডাকতেছে এরা। হ্যাঁ, তো এটা একটা না, দেশের জন্য ক্ষতি, দেশের না, এটা সাধারণ পাবলিকের জন্য অনেক ক্ষতি। এটা পরিবহন নেতারা বলছেন, পুড়িয়ে দেওয়া গাড়ির ক্ষতিপূরণ না পাওয়া ও সড়কে শ্রমিকের নিরাপত্তা না থাকায় এমন কর্মসূচি দিতে হয়েছে তাদের। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির কথাও জানান তারা। আমাদের গাড়িগুলো এখানে যেগুলো জিম্মাই ছিল সুয়েটে, সেগুলো তারা রাস্তায় এনে পুরাই দিছে। ঘটনাটা না ঘটাইলে আমরা ধর্মঘটে যেতাম না, ঠিক আছে? তো প্রশাসনের দায়িত্ব ছিল, প্রশাসন হয়তো সেটা করে না, করতে পারে না। নিরাপত্তা দেবো, আমাদের নিরাপত্তা দেবো, পরিবহন নিরাপত্তা দেবো, শ্রমিকদের নিরাপত্তা দেবো, এর দায়িত্ব প্রশাসনের। পরিবহন ধর্মঘটের আওতায় চট্টগ্রাম সহ 5 জেলায় 120টি রুটে চলাচলকারী প্রায় 10,000 গণপরিবহন বন্ধ রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। দখলে ও দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার নদী অদের খাল। যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে ব্রিজ, গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অদের খাল নামে এই নদীর একপাশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর এবং অন্য পাশে কুমিল্লার মুরাদনগর ও হোমনা উপজেলা। একসময় এই এলাকার একমাত্র নৌরুট ছিল এটি, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনেক হাট বাজার। সময়ের ব্যবধানে নদীটি মৃতপ্রায়। নাব্য সংকটে পড়েছে নদীটির উৎসমুখ মুরাদনগরের কালীগঞ্জ এলাকা। এতে শুষ্ক মৌসুমে পানি সংকটের সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন 2 জেলার 60 থেকে 70টি গ্রামের কৃষক। এই খাল দেয়া উড়ি যেত, তারপরে বাংলা বাজারে যাইতো, বা অনেক দূরে দূরে মাল
নিয়ে তারা যানবাহন লয়ে যেত। এখন এটা হঠাৎ করে আস্তে 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 এটা কেন জানি এটা নৌ চলাচল বিঘ্ন করতেছে এবং এখন আগের মতো এটা প্রাণবন্ত নেই। শুধু তাই নয়, বাঙ্গরা বাজার ও গাজীরহাট অংশে ময়লা আবর্জনা ফেলায় ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক গতিপথ। ভরাট করে নির্মাণ করা হয়েছে দোকানঘর ও বিভিন্ন স্থাপনা। এমনকি কোনো পরিকল্পনা ছাড়াই রাজবাড়ী অংশে ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছে ব্রিজ। ওদের খালের উপর একটি অবৈধ ব্রিজ দেখলাম, এটার কোনো প্রয়োজনীয়তা আমি খুঁজে পাচ্ছি। বাংলাদেশ নদী রক্ষা কমিশনকে আমি আহ্বান জানাচ্ছি যেন এই বিষয়গুলো সরজমিনে পরিদর্শন করে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। দ্রুত নদীটি খনন ও অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছে নদী ও প্রকৃতির সুরক্ষা সামাজিক আন্দোলন তরি বাংলাদেশ। কুমিল্লা জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সমন্বয়ে কিন্তু এই খালটিকে উদ্ধার, এই ওদের খাল নামের যে নদীটি আছে এটাকে উদ্ধার এবং খনন করে কিন্তু সংস্কার করে আগের পর্যায়ে ফিরে দেওয়ার সম্ভব আছে। এখানে সৎ উদ্দেশ্যটাই মানে সদিচ্ছাটাই আসলে এখানে আমরা মনে করছি গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উপর দিয়ে প্রবাহিত শালদা নদীর পশ্চিম দিকে প্রবাহিত স্রোতধারা ওদের খাল, যা মেঘনায় গিয়ে মিশেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গুলিতে সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল আর্মির 2 সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3টি আগ্নেয়াস্ত্র, অনেক গোলাবারুদ, ওয়াকি টকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, আজ রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় মরদেহগুলো উদ্ধারের জন্য বেলা 12টায় থানচি ও রুমা থানার উপস্থিত হয়েছিলেন পুলিশ। কেএনএফ সদস্যদের দমনে দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় স্কয়ার টয়লেটিস লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। সকালে স্কয়ার টয়লেটিস লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড হেড অব ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুজ্জামান, স্কয়ার টয়লেটিস লিমিটেডের উপ মহাব্যবস্থাপক আব্দুল হালিম খান ও মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক হারুনুর রশিদ ও দেলোয়ার হোসেন। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিবাদে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। সকালে পাবনা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত প্রাঙ্গণে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সুপার আকবর আলী মুন্সি। উপস্থিত ছিলেন সিনিয়র জেলা জজ মোহাম্মদ আহসান তারেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্য বিচারকরা। এছাড়া আদালত প্রাঙ্গণে আয়োজন করা হয় লিগ্যাল এইড মেলা। পুরস্কৃত করা হয় সেরা 2 আইনজীবীকে। মানিকগঞ্জ, বাগেরহাট, গাজীপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলাতেও পালিত হয় দিবসটি। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছুটি শেষে তাপপ্রবাহের মধ্যেই খুলল সব স্কুল কলেজ। সন্তানদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে ক্লাসের সময় কমানোর দাবি অভিভাবকদের। চতুর্থ দফায় চলছে হিট অ্যালার্ট। টানা তাপপ্রবাহে জনজীবন স্থবির। বেশি বিপাকে শ্রমজীবীরা। চুয়াডাঙ্গার পরিস্থিতি সবচেয়ে খারাপ। চুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টা কর্মসূচি হিসেবে চট্টগ্রামের 120টি রুটে চলছে গণপরিবহন ধর্মঘট। যাত্রীদের দুর্ভোগ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।